এতদিন পরে এসেছো? ভালো করে করতে হবে কিন্তু। দাঁড়াও, বেসিনের পানি ছেড়ে দেই, যাতে শব্দ বাইরে না যায়। সেদিন দরজার পেছনে করেছিলাম, আজকে সোফায় করব। আর একটা বিদেশি বেলুন এনেছি, এটা দিয়ে করো। বন্ধুরা, আমি আকাশ। আমার বয়স ২৩ বছর। শান্ত ও মেধাবী ছাত্র। শহরের এক কোণে ছোট একটি মেসে আমার দিনকাল কাটছিল। পড়াশোনার পাশাপাশি হাত খরচ চালানোর জন্য আমি টিউশনি খুঁজছিলাম। আমার এক বন্ধু জয়ের মাধ্যমেই খবরটি পাই। মিরপুর ডিওএইচএসের কাছে এক অভিজাত বাড়িতে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে পড়াতে হবে। আমি বরাবরই একটু অন্তর্মুখী স্বভাবের। মানুষের সাথে খুব একটা কথা বলি না, নিজের কাজটুকু গুছিয়ে করে ফিরে আসা, এটাই ছিল আমার অভ্যাস। প্রথম দিন যখন সেই বাড়িতে গেলাম, বেশ অবাক হয়েছিলাম। সাজানো গোছানো বিশাল ডুপ্লেক্স বাড়ি। সেখানে থাকে ছোট আবির, তার মা নীলিমা এবং বাবা সোহান সাহেব। সোহান সাহেব একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ উচ্চ পদে আছেন। কাজের চাপে তাকে প্রায়ই ভোরে বেরিয়ে যেতে হয় এবং ফিরতে ফিরতে মাঝরাত হয়ে যায়। ফলে বাড়ির সমস্ত দায়িত্ব নীলিমার কাঁধেই। নীলিমা মানুষ হিসেবে খুবই মার্জিত এবং স্নেহপ্রবণ। আমাকে তিনি প্রথম দিন থেকেই নিজের ছোট ভাইয়ের মতো সম্মান দিতে শুরু করলেন। আমি তাকে আপা বলে ডাকতাম, আর সোহান সাহাবকে ভাইজান। ধীরে ধীরে সেই বাড়ির পরিবেশের সাথে আমি মিশে যেতে শুরু করলাম। প্রতিদিন বিকেলে আবিরকে পড়াতে যাওয়া আমার কাছে আর কেবল কাজ রইল না, যেন একটি আশ্রয়ের মতো হয়ে উঠল। মেসের একঘেয়ে জীবনের চেয়ে এই পারিবারিক পরিবেশ আমাকে অনেক বেশি টানত। নীলিমা আপা প্রতিদিন নিজের হাতে চা নাস্তা করে দিতেন। এমনকি বাড়ির ওয়াশরুম ব্যবহার করা বা ফ্রিজ থেকে পানি বের করে খাওয়া, সবকিছুতেই আমার এক ধরনের অলিখিত অধিকার তৈরি হয়ে গিয়েছিল। তারা আমাকে কখনো বাইরের মানুষ মনে করতেন না। আমার মনেও তাদের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা। কিন্তু একটি বিশেষ দিন আমার জীবনের এই সরল সমীকরণটিকে সম্পূর্ণ বদলে দিল। সেদিন বিকেলে আকাশটা ছিল বেশ মেঘলা। আবিরকে অঙ্ক করাচ্ছিলাম। হঠাৎ করেই আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো। আবিরকে একটা বড় সমাধান করতে দিয়ে আমি ড্রয়িং রুমের পাশের বাথরুমের দিকে এগোলাম। দরজাটা ভেজানো ছিল, আমি ভাবলাম হয়তো ভেতরটা খালি। অজান্তেই আমি পাল্লাটা ঠেলে ভেতরে পা রাখলাম। কিন্তু ভেতরে ঢুকেই আমার পা থমকে গেল। দেখলাম নীলিমা আপা দরজার দিকে পিঠ ফিরে নিচু হয়ে কিছু একটা করছেন। সম্ভবত মেঝেতে কিছু পড়ে গিয়েছিল। তার শাড়িটা কিছুটা অগোছালো ছিল। মুহূর্তের মধ্যে আমি লজ্জিত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। মুখ দিয়ে শুধু বেরোলো, দুঃখিত আপা, আমি বুঝতে পারিনি। দ্রুত বেরোতে গিয়ে ভেজা মেঝেতে আমার পা হড়কে গেল। আমি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি আপার পেছনের দিকে গিয়ে পড়লাম। সেই অপ্রস্তুত মুহূর্তে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে গেল। আপা চমকে উঠে দ্রুত নিজেকে সামলে নিলেন। আমিও লজ্জায় লাল হয়ে কোনো রকমে উঠে দাঁড়িয়ে সেখান থেকে প্রায় দৌড়ে ড্রয়িং রুমে ফিরে এলাম। আমার সারা শরীর কাঁপছিল। মনে হচ্ছিল এখন আপার সামনে মুখ দেখাবো কি করে, তিনি হয়তো আমাকে ভুল বুঝবেন। আবিরের সামনে বসে পড়াতে শুরু করলেও আমার মন ছিল সেই বাথরুমের দরজার দিকে। আধ ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আপা বাথরুম থেকে বেরোচ্ছেন না। আমি ভাবছিলাম হয়তো আমার এই অঘটন তাকে অনেক বেশি বিব্রত করেছে। আরও কিছুক্ষণ পর আপা ধীরে পায়ে বাথরুম থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা রান্নাঘরে চলে গেলেন। তার গম্ভীর মুখ দেখে আমার টেনশন আরও বেড়ে গেল। সেদিন আর বেশিক্ষণ মন টিকল না। তাড়াতাড়ি পড়ানো শেষ করে বাড়ির পথ ধরলাম। বাসায় ফেরার পর খেয়াল করলাম পড়ে গিয়ে আমার বাম পায়ে বেশ চোট লেগেছে। গোড়ালির ওপরটা একটু কেটে গিয়ে রক্ত জমছিল। যন্ত্রণায় রাতে ঠিকমতো ঘুমোতেও পারলাম না। পরদিন সকালে যন্ত্রণার চোটে বিছানা থেকে উঠতে পারছিলাম না। ভাবলাম আজ আর পড়াতে যাওয়া হবে না। মোবাইলটা হাতে নিতেই দেখলাম নীলিমা আপার কল। বুকটা ধক করে উঠল। লজ্জায় আর ভয়ে আমি ফোনটা রিসিভ করতে পারলাম না। মনে হচ্ছিল কালকের ব্যবহারের জন্য তিনি হয়তো আমাকে বকুনি দেবেন। পরের দিন শরীরটা একটু ভালো লাগলে আমি আবার আবিরদের বাসায় গেলাম। মনে একটা ভয় থাকলেও স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর নীলিমা আপা ট্রে হাতে ঘরে ঢুকলেন। আমার সামনে চায়ের কাপটা রেখে খুব নিচু স্বরে বললেন, সেদিন কি খুব জোরে আঘাত পেয়েছিলে? আমি কথা না বাড়িয়ে শুধু মাথা নিচু করে বললাম, না আপা, ও কিছু না। তিনি মৃদু হেসে বললেন, আমি কিন্তু তোমার ব্যথার কথা বলিনি, তোমার তাড়াহুড়ো করে পালানোর কথা বলেছি। তার সেই রহস্যময় হাসি দেখে আমার কান গরম হয়ে গেল। কথা না বাড়িয়ে তিনি আবার বললেন, দেখি কোথায় লেগেছে, দেখি না একটু। আমি অস্বস্তিতে পা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু তিনি জোর করে আমার পায়ের ক্ষতটা দেখলেন। ইস, অনেকটা কেটেছে তো,
এর মধ্যে আবার খোঁড়াতে খোঁড়াতে পড়াতে চলে এসেছো? তিনি তক্ষুনি ভেতর থেকে একটা মলমের টিউব নিয়ে এলেন। আমার কোনো বাধা না মেনে তিনি মেঝেতে বসে পরম মমতায় আমার পায়ে মলম লাগিয়ে দিতে লাগলেন। সেই মুহূর্তে আমাদের মধ্যে যে নীরবতা ছিল তা ছিল ভীষণ গাঢ়। তিনি মলম লাগাতে লাগাতে মুখ নিচু করেই বললেন, এত তাড়াহুড়ো করে বাথরুমে ঢোকার ফল এটা। দরজাটা তো ভেতর থেকে লাগানোই থাকে, সেদিন আমি হয়তো ভুল করে খুলে রেখেছিলাম। আমি আমতা আমতা করে বললাম, আমি আসলে বুঝতে পারিনি আপা। তিনি এবার মাথা তুলে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে একটু দুষ্টুমি ভরা হাসিতে বললেন, বেশ করেছি খুলে রেখেছি, তাতে তোমার কি, আবার রাখব। আমি যেন আকাশ থেকে পড়লাম। যে মানুষটাকে এত গম্ভীর ভাবতাম তার এই রূপ আমাকে অবাক করে দিল। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। নীলিমা আপা যাওয়ার সময় তার গায়ের সুগন্ধ আর সেই কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। যাওয়ার সময় তিনি বলে গেলেন, কাল রবিবার, পড়ানো না থাকলেও বিকেলে একবার এসো, আবিরের জন্য একটা সারপ্রাইজ আছে। আমি জানতে চাইলাম কি সারপ্রাইজ, কিন্তু তিনি শুধু হাসলেন। পরদিন বিকেলে যখন আমি তাদের বাড়িতে পৌঁছলাম, জানতে পারলাম সেদিন আবিরের জন্মদিন। আমি তো কিছুই আনিনি, একটু লজ্জিত হয়ে বললাম, আপা আগে বললে তো ওর জন্য কিছু একটা উপহার আনতাম। নীলিমা আপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে আমরা ওর জন্মদিন ঘটা করে পালন করি না, কারণ এই দিনই ওর দাদুজান মারা গিয়েছিলেন। তবে আবিরের মন ভালো রাখতে আমরা নিজেদের মধ্যে একটু সময় কাটাই। সোহান আজ ঢাকার বাইরে অফিসের কাজে আটকে গেছে। আবির একা বোধ করছিল, তাই তোমাকে ডাকলাম। তুমি তো এখন এই বাড়িরই একজন। তার কথা শুনে আমার মনটা ভরে গেল। আমরা কিছুক্ষণ গল্প করলাম। নীলিমা আপা খাবার আনতে রান্নাঘরে গেলেন। আবির এসে বায়না ধরল, আজ আর পড়ব না আকাশ ভাইয়া, চলো লুকোচুরি খেলি। আমি আর নীলিমা আপা রাজি হলাম। নিয়ম হলো আবির আমাদের খুঁজবে। খেলার ছলে আমি একটা অন্ধকার ঘরের বড় আলমারির পেছনে গিয়ে দাঁড়ালাম। জায়গাটা বেশ সংকীর্ণ। কিছুক্ষণ পর দেখলাম নীলিমা আপাও সেই রুমে চুপি চুপি ঢুকলেন। আবির কাছে চলে আসায় তিনি তাড়াহুড়ো করে আমার পাশেই এসে লুকোলেন। জায়গা কম হওয়ায় আমরা একে অপরের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে পড়লাম। তিনি একটা বড় চাদর টেনে আমাদের দুজনকে আড়াল করে দিলেন। অন্ধকারে তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। নীলিমা আপার দেহের উষ্ণতা এবং সেই মায়াবী পরিবেশ আমাকে নেশাতুর করে তুলছিল। তিনি ফিসফিস করে বললেন, চুপ করে থাকো, যেন ও দেখতে না পায়। আমার হাতটা তখন তার কোমরের কাছে। তিনি সরলেন না, বরং আরও একটু ঘনিষ্ঠ হলেন। আমার মনে পড়ে যাচ্ছিল তার সেই কথাটি, বেশ করেছি খুলে রেখেছি। আবির সারা ঘরে আমাদের খুঁজেও যখন পেল না, তখন সে অন্য রুমে চলে গেল। রুমটা একদম নিস্তব্ধ হয়ে গেল। নীলিমা আপা ধীরে ধীরে আমার দিকে ঘুরে দাঁড়ালেন। তার চোখের দৃষ্টিতে আজ অন্য এক আবেদন ছিল। তিনি বললেন, আকাশ, আজ কি শুধু ছোট ভাইয়ের মতো দাঁড়িয়ে থাকবে? আজ কি আমাকে একটু অন্যভাবে দেখা যায় না? ঠিক সেই মুহূর্তে ওপরতলা থেকে আবিরের চিৎকার শোনা গেল, আম্মু, আমি তোমাদের খুঁজে পাচ্ছি না। বাস্তবতায় ফিরে এলাম আমরা দুজনেই। নীলিমা আপা দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে বললেন, তুমি এখন বেরিও না, আগে আমি যাই, তারপর তুমি এসো। তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি ড্রয়িং রুমে এসে সোফায় বসলাম। আমার মাথা কাজ করছিল না। কিছুক্ষণ পর নীলিমা আপা এলেন, যেন কিছুই হয়নি। তিনি বললেন, আবির বাবু, তুমি বিল্টুর সাথে একটু গেম খেলো ওপরে গিয়ে, আমি আর আকাশ ভাইয়া একটু কফি খাই। আবির ওপরে চলে গেলে নীলিমা আপা আমার সামনে এসে বসলেন। তার চোখ মুখে তখন এক অদ্ভুত আভা। কফি খেতে খেতে আমরা কেউ কারোর দিকে তাকাতে পারছিলাম না। বিদায় নেওয়ার সময় আমি বললাম, আসি আপা, কাল দেখা হবে। বাড়ি ফেরার পথে আমার কেবলই মনে হচ্ছিল জীবনটা হঠাৎ করে কত দ্রুত বদলে গেল। নীলিমা আপার সেই চাহনি আর স্পর্শ আমার সত্তাকে আচ্ছন্ন করে রেখেছিল। সেদিন আবিরদের বাড়ি থেকে ফেরার পর সারা রাত আমার চোখে ঘুম ছিল না। বন্ধ চোখের পাতায় বারবার নীলিমা আপার সেই সলজ্জ হাসি আর আলমারির পেছনের সেই তপ্ত মুহূর্তগুলো ভেসে উঠছিল। মনের ভেতর একটা অস্থিরতা কাজ করছিল। এটা কি ভুল, নাকি এক অমোঘ আকর্ষণ? পরদিন ছিল সোমবার। আমি আমার মেসের ঘরে শুয়ে শুয়ে ভাবছিলাম নীলিমা আপার কথা। আমার খুব ইচ্ছে করছিল তাকে একটা ফোন করি, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। ভাবছিলাম তিনি হয়তো আমাকে নিয়ে কি ভাবছেন। বিকেলের দিকে আমি যখন আবার তাদের বাড়ির গেটে পৌঁছলাম, তখন বুকটা ধরফর করছিল। কলিং বেল বাজাতেই নীলিমা আপা দরজা খুলে দিলেন। আজ তার পরনে ছিল একটি হালকা নীল রঙের সুতির শাড়ি, চুলে আলতো করে একটা ক্লিপ লাগানো। আমাকে দেখে তিনি একটু ম্লান হাসলেন। আজ যেন তার চোখে মুখে একটা অন্যরকম বিষণ্ণতা, আবার এক ধরনের প্রতীক্ষাও ছিল। আবিরকে পড়াতে বসলাম, কিন্তু আমার মন পড়েছিল অন্য কোথাও। কিছুক্ষণ পর নীলিমা আপা চা আর নাস্তা নিয়ে এলেন।
আবির তখন একটা অঙ্ক নিয়ে ব্যস্ত। আপা আমার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বললেন, কাল তো খুব তাড়াতাড়ি চলে গেলে, আজ কি একটু বেশি সময় থাকা যাবে না? আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে ছিল এক গভীর তৃষ্ণা। আমি শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। পড়া শেষ করে আবির যখন ওপরের ঘরে কার্টুন দেখতে চলে গেল, তখন ড্রয়িং রুমে কেবল আমরা দুজনেই। নীলিমা আপা আমার পাশে এসে বসলেন। তিনি বললেন, আকাশ, জানো, সোহান সাহেব মাসের অধিকাংশ সময় বাইরে থাকেন। এই বিশাল বাড়িতে আমি আর আবির বড় একা হয়ে পড়ি। তোমার আশাটা আমার জীবনে একটা নতুন রঙের মতো। আমি তার হাতটা আলতো করে ধরলাম। তিনি বাধা দিলেন না, বরং আমার কাঁধে মাথা রেখে বলতে লাগলেন, সেদিন রান্নাঘরে আমি বেসিনের কলটা ছেড়ে রেখেছিলাম, যাতে আমাদের কথার শব্দ বাইরে না যায়। আমি চেয়েছিলাম তুমি আমায় বোঝো। হঠাৎ নীলিমা আপা আমাকে বললেন, একটা কথা শোনো, সোহান সাহেব এখন আর আগের মতো নেই। তার সব মনোযোগ এখন তার কাজ আর প্রমোশন নিয়ে। দাম্পত্য জীবনে আমি বড়ই নিঃসঙ্গ। তুমি কি পারবে আমাকে এই একাকিত্ব থেকে মুক্তি দিতে? আমি বুঝতে পারলাম তার মনের যন্ত্রণা। আমি তাকে আশ্বস্ত করলাম। তিনি তখন আলমারি থেকে একটি ছোট্ট প্যাকেট বের করে আনলেন। হেসে বললেন, এটা একটা বিদেশি জিনিস, সোহান শাহেন এনেছিলেন, কিন্তু কখনো ব্যবহার করেননি। আজ আমি চাই তুমি এটা ব্যবহার করো। আমাদের এই বিশেষ মুহূর্তগুলো যেন কেবল আমাদেরই থাকে। এরপরের সময়টুকু ছিল আমাদের দুজনের একান্ত ব্যক্তিগত। আমরা একে অপরের সান্নিধ্যে হারিয়ে গেলাম। নীলিমা আপা বুঝতে পারলেন যে আমি কেবল পড়াশোনাতেই নয়, বরং জীবনকে উপভোগ করার এবং কাউকে সম্মান ও ভালোবাসা দেওয়ার ক্ষেত্রেও বেশ দক্ষ। সময় যেন ডানা মেলে উঠছিল। কয়েক ঘন্টা কিভাবে পার হয়ে গেল আমরা টেরই পাইনি। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বেজে গেছে। আমাকে ফিরতে হবে। নীলিমা আপা করুণ স্বরে বললেন, আজকের রাতটা কি এখানে থাকা যায় না আকাশ? সোহান সাহেব তো পরশু ফিরবেন। আমার খুব ইচ্ছে করছিল থেকে যেতে, কিন্তু পরদিন সকালেই আমার কলকাতায় বা শহরের অন্য প্রান্তে বড় কোনো সংস্থায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ ছিল। আমি আপাকে বুঝিয়ে বললাম, আপা, আজ আমায় যেতেই হবে। কালকের ইন্টারভিউটা আমার ক্যারিয়ারের জন্য খুব জরুরি। আমি চাকরিটা পেলে আমাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে। তিনি একটু মন খারাপ করলেন, তবে আমার ভবিষ্যতের কথা ভেবে মেনে নিলেন। বিদায় নেওয়ার সময় তিনি আমার কপালে হাত রেখে দোয়া করলেন। পরদিন খুব ভোরে আমি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। তাদের বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম নীলিমা আপা বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমি দূর থেকে একবার তার দিকে তাকালাম। তিনি হাত নেড়ে আমাকে শুভকামনা জানালেন। এরপর সারা দিন ইন্টারভিউয়ের চাপে কাটালো। ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম। রাতে যখন মেসে ফিরলাম, তখন মনে হলো সারাদিন আপা একবারও ফোন করেননি। কেন জানি মনটা একটু ভারী হয়ে গেল। ভাবলাম তিনি কি আমার উপর রাগ করেছেন। ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে ভাবছিলাম চাকরির কথা। মনে মনে প্রার্থনা করছিলাম যেন এই চাকরিটা হয়ে যায়। একসময় তন্দ্রাসন্ন হয়ে পড়লাম। পরদিন সকালে মোবাইলের রিংটোনে ঘুম ভাঙল। ভেবেছিলাম নীলিমা আপার কল, কিন্তু স্ক্রিনে দেখলাম বাড়ি থেকে মা ফোন করেছেন। বাড়ির সবার সাথে কথা বলে মনটা একটু হালকা হলেও ঠিকই, কিন্তু নীলিমা আপার নীরবতা আমাকে কষ্ট দিচ্ছিল। সেদিন বিকেলে আমি আবার আবিরকে পড়াতে গেলাম। বাড়ির ভেতরে ঢুকতেই দেখলাম সব চুপচাপ। আবির বরাবরের মতোই পড়তে বসল, কিন্তু নীলিমা আপার কোনো দেখা নেই। আমি পড়াতে পড়াতে ভাবছিলাম, কালকের সেই রোম্যান্টিক মুহূর্তগুলো কি আপা ভুলে গেলেন, নাকি আমি কিছু ভুল করেছি? পড়ানো শেষ হবার পর আবির যখন ওপরে চলে গেল, ঠিক তখনই নীলিমা আপা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তার মুখে আজ এক বিজয়ী হাসি। তিনি আমার হাত ধরে টেনে রান্নাঘরের ভেতরে নিয়ে গেলেন। দরজার আড়ালে যেতেই তিনি আমায় জড়িয়ে ধরলেন, বললেন, এতক্ষণ আমি ইচ্ছে করে আসিনি, দেখতে চেয়েছিলাম তুমি আমার জন্য কতটা ছটফট করো। আমি হাসলাম। তিনি আবার বললেন, শোনো, আজ আমি অনেক প্রস্তুতি নিয়েছি। কাল সোহান সাহেব ফিরবেন, তাই আজই আমাদের শেষ সুযোগ এই সপ্তাহের জন্য। আমি আজ নিজের যত্ন নিয়েছি, পার্লারে গিয়েছিলাম, এমনকি তোমার পছন্দের সেই ক্রিমটিও ব্যবহার করেছি। তিনি আবার বেসিনের কল জোরে ছেড়ে দিলেন। পানির অবিরাম শব্দের আড়ালে আমাদের ফিসফিসানি ঢাকা পড়ে গেল। নীলিমা আপা বললেন, ইন্টারভিউ কেমন হলো? চাকরিটা হলে কিন্তু আমাকে ভুলে যেও না। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তোমাকে ভোলা কি সম্ভব? তুমি তো আমার জীবনের সেই মায়া, যা আমি কখনোই কাটাতে চাই না। আমরা সেই রান্নাঘরের কোণে দাঁড়িয়ে জীবনের এক নতুন অধ্যায় লিখছিলাম। বাইরের পৃথিবী তখন ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমাদের ছোট্ট পৃথিবীতে তখন বসন্তের হাওয়া বইছিল।
3 ঘন্টা পর যখন আমি বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিলাম, নীলিমা আপা বললেন, মনে রেখো আকাশ, আবিরকে পড়ানোটা এখন কেবল একটা উছিলা মাত্র। আমাদের আসল সম্পর্কটা এই 4 দেওয়ালের ভেতরেই বেঁচে থাকবে। আমি সিঁড়ি দিয়ে নিচে নামার সময় একবার পিছন ঘুরে তাকালাম। নীলিমা আপা দরজার পাশে দাঁড়িয়ে হাসছেন। আমি জানতাম এই সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত, তবু এই মায়ার বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসার শক্তি আমার নেই। জীবনের ইন্টারভিউতে হয়তো আমি পাশ করব, কিন্তু নীলিমা আপার এই ভালোবাসার পরীক্ষায় আমি আজীবন ছাত্র হয়েই থাকতে চাই। গল্পটি এখানেই সমাপ্ত। বন্ধুরা, আকাশ আর নীলিমা আপার জীবনের পরবর্তী ঘটনাগুলো আরও রোমাঞ্চকর হতে পারে। নিয়মিত এরকম ভিন্নধর্মী এবং মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।